আজকের গল্প রক্তচোষা। ঘটনার আকস্মিকতায় একেবারে পাথর হয়ে গেল মালিনী। কতই বা বয়স ওর, এই তো 30-এ পা দিয়েছে। এরই মধ্যে হঠাৎ যেন সে বুড়ি হয়ে গেছে। সংসারের দাদাই ছিল তার সব। ছোট্ট বয়সে সে বাবা মাকে হারিয়েছে, তাদের কথা তার মনেও নেই। দাদাই তাকে একদিন আগলে রেখেছিল, কিন্তু কি যে হলো, সেদিন রাত্রিরে একসঙ্গে খাওয়া দাওয়া করে শুতে গেল দুজনে। মালিনীর ঘর প্রণবেশের ঘরের একটু দূরে। পরের দিন ভোরবেলা বিনার চিৎকারে ঘুম ভেঙে গেল মালিনীর। বিনা তাদের কাজের লোক। ভোরবেলা দাদাবাবুকে চা দিতে গিয়ে সে দেখে ঘরের দরজা খোলা আর দাদাবাবু বিছানায় শুয়ে আছে। তার সমস্ত শরীর রক্তহীন, দুটো চোখ যেন ঠেলে বেরিয়ে আসছে। ডাক্তার এলো, থানা পুলিশ হলো, সব শেষে পোস্টমর্টেম রিপোর্ট পড়ে গেল চমকে। মালিনী প্রণবেশের গলার কাছে দুটো দাঁতের দাগ পাওয়া গেছে। কেউ যেন ওই দুটো ক্ষত দিয়ে শরীরের সমস্ত রক্ত টেনে নিয়েছে। মালিনীর ধারণা তাদের বিরাট সম্পত্তির লোভে কেউ দাদাকে হত্যা করেছে। এবার তার পালা, কেননা তারা দুজন ছাড়া আর কেউ নেই এই সম্পত্তি ভোগ করার। ভাই বোনে কেউই বিয়ে করেনি। ঠিক করেছিল তাদের মৃত্যুর পর সব দান করে যাবে ভালো কাজে। এই করেই বা জানবে মালিনী এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ঠিক এই মুহূর্তেই তার একজন অভিভাবক থাকলে ভালো হতো। মনে পড়ল কৌশিকের কথা। দাদা কয়েক মাস আগে একদিন হঠাৎ একটি ছেলেকে নিয়ে বাড়ি ঢুকলো। বলল, দেখ মালিনী, নিচের ঘরটা তো খালি থাকে, একটা লোক থাকলে ভালো হয়। এই ছেলেটির নাম কৌশিক, চন্দননগরে থাকতো। এখানে চাকরি নিয়ে এসেছে। এদিককার কিছুই ওর জানা নেই, তাই বলছে কিছুদিনের জন্য পেইং গেস্ট হিসাবে ও নিচের ঘরটাতে থাকুক। অবশ্য ওকে খেতে দিতে হবে না। ওর চাকরিটা বড় অদ্ভুত, নাইট ডিউটি। সারাদিন ও ঘুমাবে, রাত্রিরে বেরোবে আর ভোরবেলা ফিরে আসবে, কোনো ঝামেলা নেই। দাদার কাণ্ড দেখে খুব রাগ হলো মালিনীর। কোথাকার কে তাকে দুম করে বাড়িতে নিয়ে তুললো দাদা? এ তো রীতিমতো বাড়াবাড়ি। কৌশিকের সামনে আর কিছুই বলল না সে। পরে আড়ালে বলল, জানাশোনা নেই, কেমন লোকজন জানা না, একেবারেই সঙ্গে করে নিয়ে এলে দাদা, যদি কিছু হয়। হো হো করে হাসলো প্রণবেশ। কি হবে? চুরি ডাকাতি, মারপিট, দাঙ্গা করবে? আরে বাবা, ছেলেটিকে দেখেই এনেছি আমি। বাঙালি খ্রিস্টান, বাড়ির সামনে রাস্তায় বসেছিল, দেখে মায়া হলো বুঝলি। যাকগে, তোর যদি পছন্দ না হয় চলে যেতেই বলবো। ক্ষুণ্ণ হলো মালিনী, বলল, আমি কি তাই বলেছি দাদা? সান্ত্বনা দিয়ে বলল প্রণবেশ, আমি জানতুম রে তুই কখনো আমার কাজের বিরুদ্ধে যাবি না। এমন মনে হচ্ছে মালিনীর বিরুদ্ধে গেলেই বোধহয় ভালো ছিল, কেননা কৌশিককে সে কিছুতেই সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারেনি। কৌশিক হয়তো তারই বয়সী, কিন্তু এমন ধরনের চাকরি সে জীবনে দেখেনি। সারা রাত ওর কিসের ডিউটি? ভাবতে ভাবতে মালিনী দাদার ঘরে ঢুকলো। সন্ধ্যা হয় অল্প পাওয়ারের আলোয় জেলে ও তাকালো দাদার খাটের ধারের দেওয়ালে টাঙানো বিরাট আয়নাটার দিকে। সঙ্গে সঙ্গে চমকে উঠল। খাটটাকে ধরে ফেলল মালিনী। সেই আলো আঁধারে আয়নার গায়ে ফুটে উঠতে লাগলো একটা ছায়া। চট করে মালিনী পিছন ফিরে তাকালো। পেছন থেকে কেউ না তো, দরজা তো ভেজানো, তবে কার ছায়া পড়ল? আবার সে তাকালো আয়নার দিকে, কেউ কোথাও নেই। তবে কি সে ভুল দেখলো? তার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? মালিনী ভাবতে ভাবতে ফিরে এলো ঘরে। বারান্দার দিকে একতলায় ঘরটা দেখা যায়। নিজের ঘরে ঢোকার মুখে মালিনী একবার তাকালো কৌশিকের ঘরের দিকটায়। এখনো অন্ধকার। আশ্চর্য, ঠিক রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে ওই ঘরের রোজ জ্বলে ওঠে। পরের দিন সন্ধ্যাবেলা মালিনী দাদার কথা ভাবছিল ওর ভবিষ্যতের কথা। ও মনে মনে বলল, হায় ভগবান, একবার যদি জানতে পারতুম যে দাদাকে খুন করেছে, তবে হয়তো কিছু করতে পারতুম।
নিজেকে বাঁচাতে পারতুম বোধহয়। ঠিক সেই সময় মালিনী হঠাৎ মনে হলো আগের দিনে সেই ছায়ামূর্তির কথা। খুব যেন চেনা গড়নটা, ছায়াটা কার? ভাববার সঙ্গে সঙ্গে মালিনী দেখল সে চলতে শুরু করেছে। ঘর পেরিয়ে, বারান্দা পেরিয়ে ওকে কে যেন টানতে টানতে নিয়ে চলল প্রণবেশের ঘরের দিকে। ঘরের আলোটা জ্বালাতেই সেটা দপ করে নিভে গেল। লোডশেডিং, সূর্য অস্ত গেছে, অন্ধকার বেশ জাঁকিয়ে পড়েছে। বিনার নাম ধরে চেঁচিয়ে ডাকলো মালিনী, কারো সাড়া পেল না। কোথায় যে যাই সব, নিজের মনেই গজগজ করতে করতে বেরোতে গেল মালিনী। আশ্চর্য, তার নিজের বাড়ি, অথচ ঘরের দরজা খুঁজে পাচ্ছে না কেন? হাতড়ে হাতড়ে ওর হাতে একটা কীরকম মতো লাগলো। কে কে করে চিৎকার করে উঠল মালিনী। বরফের মতন ঠান্ডা একটা মানুষের দেহ বলে মনে হলো। মালিনী আবার চিৎকার করে ডাকতে লাগলো বাণীকে। ঠিক সেই মুহূর্তে আলোটা ফের জ্বলে উঠল। মালিনী দেখল কৌশিক দরজার কাছে দাঁড়িয়ে। চমকে উঠল মালিনী, তুমি তুমি এখানে? কৌশিক বিনীত স্বরে বলল, আপনি চিৎকার করছিলেন, ভাবলাম ভয় পেয়েছেন, তাই ছুটে এলো। তুমি তো এই সময় ঘুমাও। বাণী কোথায়? আজ আমার ছুটি, আপনার যদি দরকার থাকে আমি থাকতে পারি। কৌশিকের চোখ দুটো কেমন যেন। মালিনীর ভালো লাগলো না। বলল, না তুমি যাও, আমি ঠিক আছি। কৌশিক চলে গেল। মালিনী ভাবতে লাগলো, যদি সত্যিই কৌশিকের গায়ে হাত পড়ে থাকে তবে ওর গায়ে এত ঠান্ডা কেন? কি মনে হতে দরজায় খিল তুলে দিয়ে মালিনী তারপর তাকালো আবার আয়নার দিকে। একটা ভয় মেশানো প্রচণ্ড কৌতূহল তাকে পেয়ে বসলো। ওই ছায়ামূর্তি আর কারোরই নয়, বা আয়নায় সে যে ছায়ামূর্তিরা থেকেছে ছুটে আসছে তার দিকে, সে যদি মৃত্যুদূত হয় তবে তার মুখ দেখতে চায় সে। হঠাৎ সে একটা কাণ্ড করল। দাদার আলমারি থেকে ভগবদ্গীতা বার করলো, চেপে ধরলো সেটা বুকের উপর। তারপর আয়নার দিকে তাকিয়ে বলল, দাদা, আমি বুঝতে পেরেছি আয়নার মধ্যে যাকে তুমি দেখতে চাইছো সে তোমার হত্যা করতে চায়। তোমাকে সে হত্যা করেছে। আমি তার মুখ দেখতে চাই, তুমি দেখাও। বুকের উপর গীতা। মালিনী হঠাৎ আত্মবিশ্বাস দৃঢ় হলো। গীতা থাকায় কেউ আর কোনো ক্ষতি করতে পারবে না। সে আবার চাপা গলায় বলে ওঠে, দাদা তুমি দেখাও, কে আমাকে হত্যা করেছে। আয়নায় ছায়ামূর্তিটা আস্তে আস্তে পরিষ্কার হতে লাগলো। মালিনী চিৎকার করে উঠল, কৌশিক। সে কি দেখছে? কি বিভৎস! কৌশিকের মুখটা, দুপাশে দুটো দন্তস্থ, দু কষ বের করে রক্ত পড়ছে। এ যে রক্তচোষা! কৌশিক তাহলে মানুষ নয়, জীবন্ত প্রেত, যারা শুধু রক্ত খেয়ে বেঁচে থাকে। কতক্ষণ যে জ্ঞান হারিয়ে পড়েছিল মালিনী, সে কে জানে। জ্ঞান যখন ফিরল তখন গভীর রাত। ভয়েও দরজা খুলতে পারল না। ও জানে দিনের আলো নিভে গেলেই এরা জীবন্ত হয়ে ওঠে আর দিনের বেলা মরে থাকে। সারা রাত সে বসে কাটিয়ে দিল। পরের দিন ভোর হতেই সে চুপি চুপি বেরিয়ে পড়ল ওর প্রিয় বান্ধবী বিপাশার বাড়ি। বিপাশার বাবা তন্ত্র সাধক। সব শুনে উনি বললেন, কৌশিকের ঘরের দরজা কি খোলা থাকে দিনের বেলা? ভেতর থেকে বন্ধ থাকে, বলল মালিনী। খোলে গভীর রাতে। সেই সময় ওর ঘরে ঢুকে ওর ব্যবহার করা কোনো জিনিস যদি এনে দিতে পারো তাহলে আমি ওর হাত থেকে তোমাকে মুক্তি দিতে পারি। কিন্তু মনে রেখো, এর জন্য তোমার প্রাণ সংশয় হতে পারে। মারতে তো বসেছি কাকাবাবু, যদি বাঁচাতে পারি সে চেষ্টা করতে হবে, তবে কাজটা খুব শক্ত। বিপাশার বাবা বললে, আমি তোমার কাছাকাছিই থাকবো। কোনো রকম বিপদের আভাস পেলে চিৎকার করে উঠবে। ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বাড়ি ফিরে বিনাকে কোথাও খুঁজে পেল না মালিনী। তবে কি শয়তানটা বিনাকেও মেরে ফেললো? সারাদিন এতটুকু অন্নপস্য করতে পারল না মালিনী। আজ সে এর শেষ দেখতে চায়। তাকে যেটুকু বাঁচুক মরুক সমস্ত দিকে খেয়াল রেখেছিল মালিনী। ঠিক 12টা নাগাদ কৌশিক ঘরের আলো জ্বলতেই পা টিপে টিপে নেমে এলো মালিনী। বুকের মধ্যে হাতুড়ি ঘা, তবু নিজেকে শক্ত করলো মালিনী। বুকে তার গীতা। তার ভয় কি? ঘরের দরজাটা একটু ফাঁক ছিল, তার ভেতর দিয়ে মালিনী পরিষ্কার দেখলো একটা দেহ দেওয়ালের ঠেসান দিয়ে পড়ে আছে।
আধশোয়া হয়ে, মুখটা একটু ঘোরানো। ঠিক বুঝতে পারলো ওটা কে, তবে চেহারা দেখে মনে হলো বীণা। ঠিক সেই মুহূর্তে কৌশিকের পাশের ঘরে ঢুকলো। টেবিলের উপর শার্টটা খুলে রেখেছিল, ওই শার্টটায় হাত পেতে হবে মালিনীকে। কৌশিকের পাশের ঘরে যে কোনো মুহূর্তে এসে পড়বে। টেবিলের কাছে মৃতদেহটা, ভয়ে ঠকঠক করে কাঁপছে মালিনী, কিন্তু উপায় নেই, এ তার মৃত্যু, জীবন মৃত্যুর সংগ্রাম। মুহূর্তে দেরি না করে পা টিপে টিপে টেবিলের কাছে গেল মালিনী। চট করে শার্টটা নিয়ে টেনে নিল। সঙ্গে সঙ্গে চোখে পড়ল আধশোয়া মৃতদেহের দিকে। অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো গলা দিয়ে। বীণা মৃত কিন্তু জীবিত, ওর দুটো দন্তস্থ রক্তমাখা চোখ দুটো ঘুরছে। মালিনীকে দেখে উঠে বসলো বীণা, দু হাত বাড়িয়ে চেপে ধরতে গেল ওর শাড়ির আঁচল। ছিটকে ঘর থেকে পালিয়ে এলো মালিনী। দেখলো কৌশিক দরজা দিক দিয়ে ঘরে ঢুকছে। এক মুহূর্ত দেরি না করে মালিনী ছুটতে লাগলো বাড়ির দরজা খুলে রাস্তা দিয়ে। কাছেই ছিলেন বিপাশার বাবা। চট করে ওকে গাড়িতে তুলে নিলেন। বাড়ি থেকে বেশ কিছু দূরে ঘন জঙ্গল। জঙ্গলের মধ্যে এক পোড়া মন্দিরের সামনে গাড়িটা রাখলেন বিপাশার বাবা। তার পরনে ছিল লাল চেলি, কপালে সিঁদুরের তিলক, গলায় রুদ্রাক্ষ। মালিনীকে বললেন, এসো তাড়াতাড়ি। মালিনীকে নিয়ে উনি ঢুকলেন মন্দিরের ভেতরে। মালিনী দেখলো মা মূর্তি, কালীর মূর্তি, তার সামনে পুজোর আসন, উপাচার সব আছে। পাশে একটা মাটির পুতুল রাখা। পুতুলটা প্রায় 1 হাত লম্বা। বিপাশার বাবা মালিনীর হাত থেকে কৌশিকের ব্যবহৃত শার্টটা নিয়ে তাড়াতাড়ি পুতুলের গায়ে পরিয়ে দিল। তারপর আসনে বসে মন্ত্র পড়তে লাগলেন। মানিলে এখনও কাঁপছে। কৌশিক পানিকে বলে, মেরে তাকে পিশাচ তৈরি করেছি। মালিনী পরিষ্কার দেখছে বাণীর দুদিকের দুটো দাঁত তীক্ষ্ণ হয়ে বেরিয়ে আছে। তার দাদার গলাতেও এমনই দুটো দাঁতের ক্ষত পাওয়া গিয়েছিল। কেউ তার রক্ত শুনে নিয়েছিল। তাহলে তো মালিনী ওই পরিণতি হবে। পাপ থেকে শিউরে উঠল মালিনী। আর সেই মুহূর্তে ওজা দেখল তার বুক ফাটা আর্তনাদ হয়ে বেরিয়ে এলো কণ্ঠ দিয়ে, কাকাবাবু কৌশিক। মালিনীর চিৎকার শুনে বিপাশার বাবা তাকিয়ে দেখল যেখানে তার গাড়িটা রেখেছিল সেখানেই দাঁড়িয়ে আছে কৌশিক আর বীণা। মালিনী চিৎকার করে ঘুরে দাঁড়ালো। ওদের মুখে ফুটে উঠল বীভৎস এক হাসি। মালিনীর চোখের সামনে সব ঘুরতে লাগলো, বুঝি বা অজ্ঞান হয়ে যাবে। ওরা এগিয়ে আসছে মন্দিরের দিকে। আসছে বললে ভুল হবে, যেন উড়ে আসছে। প্রায় মন্দিরের চাতাল ছুঁই ছুঁই। ঠিক তক্ষুনি বিপাশার বাবা মায়ের গায়ের হাড়াটা খুলে নিয়ে পুতুলটার গলায় মারলেন এক কোপ। পুতুলের ধর থেকে গলাটা আলাদা হয়ে মায়ের পায়ের কাছে পড়ল। সঙ্গে সঙ্গে কৌশিকের ধর থেকে গলাটা কেটে পড়ে গেল মাটিতে। কৌশিকের শক্তিতেই বীণা চলছিল বলে সেই মুহূর্তে বীণার প্রাণহীন শরীরটাও লুটিয়ে পড়ল মাটিতে। বিপাশার বাবা মন্ত্রপ্রুত পুতুলটাকে নিয়ে মালিনীর হাতে ধরিয়ে দিয়ে বেরিয়ে এলেন মন্দির থেকে। তারপর খানিক দূরে একটা ডোবার মধ্যে ওগুলো ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলেন বাড়ির দিকে। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন ও গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।